অজিত, বাড়ি আছো? বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকথকের আসর। আজ আপনাদের জন্য স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প investigation.com। আজকের এই গল্পটি আমরা নিয়েছি শুকতারা পত্রিকার শারদিয়া 1423 সংখ্যা থেকে। শুরু হচ্ছে investigation.com। সেদিন সকালে মেঘনাথের ফ্ল্যাটে ঢুকে দেখি কম্পিউটার নিয়ে ব্যস্ত। আমায় ইঙ্গিত দিয়ে বললো বসতে। কদিন যাবৎ দেখছি মেঘনাথ সময় পেলেই কম্পিউটার ইন্টারনেট খুলে বসছে, একটার পর একটা সাইট সার্চ করে বেড়াচ্ছে, মানে নতুন নেশায় পড়েছে বন্ধু। মাঝখান থেকে আমাদের ছুটির দিনের আড্ডার দফা রফা। এই নিয়ে ওকে অনুযোগ জানাতে যাব, হঠাৎ মেঘনাথের ল্যান্ডফোনটা বেঁচে উঠল। মেঘনাথ না তাকেই বলল, ধর তো অনুপ। আমি রিসিভার তুলতেই ওদিক থেকে বেশ ভারী একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, মিস্টার মেঘনাথ ভরদ্বাজ? না, কে বলছেন? আমি ব্রিগেডিয়ার বিক্রম শর্মা আছি। মিস্টার ভরদ্বাজকে একটু পাওয়া যাবে কি? হ্যাঁ ধরুন, বলেই রিসিভারটা মেঘনাথ দিকে এগিয়ে দিলাম। মেঘনাথ একবার আমার দিকে তাকিয়ে রিসিভার কানে দিল, তারপর অনেকক্ষণ ফোনে কথা বলতে লাগলো। আমি অবশ্য আর সেদিকে মন দিলাম না। এই সুযোগে একটু ইন্টারনেট হাত পাকাবার চেষ্টা করতে লাগলাম। মেঘনাথ ফোনের রিসিভারটা নামিয়ে রাখার পর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে, একেবারে সেনাবাহিনী দপ্তর থেকে? কেস ভেরি মাচ ইন্টারেস্টিং। বলতে বলতে ইন্টারনেট বন্ধ করে কম্পিউটার শাটডাউন করলো। বুঝলাম মেঘনাথের মগজে নতুন কোনো খাদ্য পেয়েছে। এরপর আমার দিকে ফিরে বলল, ব্যাপার কিন্তু খুবই কনফিডেন্সিয়াল এবং দেশের সুরক্ষার সঙ্গে জড়িত। তার মানে আমাকেও বলা যাবে না, তাই তো? মেঘনাথ আমার পিঠে একটা থাপ্পড় মেরে হেসে বলল, আরে তুই হলি রহস্যবাদী মেঘনাথ ভরদ্বাজের অ্যাসিস্ট্যান্ট, তোকে সব বলা যায়। এরপর মেঘনাথ যা বলল তা এই রকম। ব্রিগেডিয়ার বিক্রম শর্মার সেনাঘাঁটিটা ভারতীয় সীমান্তের কাছাকাছি এক দুর্গম এলাকায়। 162 জন সেনা জওয়ান সেই গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে রয়েছে। কিছুদিন যাবতই ব্রিগেডিয়ার সাহেবের সন্দেহ হচ্ছে কিছু কিছু গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সেখান থেকে সীমান্ত পারে পাচার হয়ে যাচ্ছে, কিন্তু কে কাজ করছে তা জানা সম্ভব হচ্ছে না। এই ব্যাপারে বেশি শোরগোল তোলাও সম্ভব নয়, তাহলে এই দুর্গম এলাকায় অবস্থানকারী সেনা জওয়ানদের মনোবল ভেঙে যেতে পারে। তাই যা কিছু অনুসন্ধান গোপনেই করতে হবে। ব্রিগেডিয়ার শর্মার পক্ষে যখন তা সম্ভব হলো না, তখন তিনি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে সবটা জানালেন। সেখান থেকে ক্যাপ্টেন মালহোত্রাকে পাঠানো হলো এই সেনাঘাঁটির মধ্যে লুকিয়ে থাকা বিদেশি গুপ্তচরটিকে খুঁজে বার করার জন্য। কিন্তু দিন কয়েক বাদেই ক্যাপ্টেন মালহোত্রা নিখোঁজ হলেন। তার হদিশ কেউ দিতে পারল না। তিনি কাউকে কিছু বলেও যাননি, এমনকি তিনি তার নিজস্ব ব্যবহার্য সব কিছুই ফেলে রেখে গেছেন। ব্রিগেডিয়ার শর্মা নিজে অনেক অনুসন্ধান করলেন, আর্মি হেডকোয়ার্টারে খবর দিলেন, কিন্তু ক্যাপ্টেন মালহোত্রার কোনো হদিশ পাওয়া গেল না। হদিশ মিলল 2 মাস বাদে। হঠাৎ ক্যাপ্টেন মালহোত্রার মৃতদেহটা পাওয়া গেল ঘাঁটি থেকে বেশ কিছুটা দূরে একটা পাহাড়ি খাদের মধ্যে। একজন টহলদারি সেনা খুঁজে পেয়েছিল। সে দেহ তখন আর চেনার উপায় ছিল না। গত 2 মাসে মৃত শরীরে পচন ধরে কঙ্কাল বেরিয়ে পড়েছে। কিন্তু ব্রিগেডিয়ার শর্মা সেই বডির সামরিক উর্দি আর উর্দিতে তার সামরিক পরিচয় দেখে ক্যাপ্টেন মালহোত্রাকে শনাক্ত করতে পারলেন। তার মৃত্যু কি করে হলো জানা গেছে? নিছকই কি দুর্ঘটনা? প্রথমে তাই মনে হয়েছিল। অসাবধানে পাহাড় থেকে পড়ে মারা গেছেন ক্যাপ্টেন মালহোত্রা, কিন্তু মৃতদেহ ভালোভাবে পরীক্ষা করে বোঝা গেল এ মৃত্যু দুর্ঘটনায় হয়নি। ক্যাপ্টেন মালহোত্রাকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে? হ্যাঁ অনুপ, মার্ডার ওয়েপনটাও পাশেই পাওয়া গেল। বন্দুকের ডগায় যে বেয়োনেট লাগানো হয়, সেটাই ছুরির মতো সম্ভবত ক্যাপ্টেন মালহোত্রার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এতদিন বাদে এসে বেয়োনেটের হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া সম্ভব হলো না। এখন প্রশ্ন, খুনটা কে করেছে, কেনই বা করেছে? একটু চিন্তা করতেই প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটা পেতে অসুবিধা হলো না। প্রতিটি খুনের পেছনে একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে। এখানকার মোটিভ সম্ভবত ক্যাপ্টেন মালহোত্রা সেনাঘাঁটিতে যে কাজে এসেছিলেন, অর্থাৎ বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা শত্রু গুপ্তচরটিকে খুঁজে বার করা। হয়তো অপরাধীকে তিনি খুঁজেও পেয়েছিলেন, আর সে কারণেই তাকে খুন হতে হয়েছে। এই পর্যন্ত ব্রিগেডিয়ার শর্মা নিজেই সিদ্ধান্তে এসেছেন।
কিন্তু তারপরের কাজটাই তো আসল। সেনাঘাটির 162 জন সৈনিকের মধ্যে লুকিয়ে থাকা সেই গুপ্তচরটিকে খুঁজে বার করা, তাই তো? হ্যাঁ অনু, আর সে কারণে তিনি আমার সাহায্য চেয়েছেন। তাহলে তো তোকে ঘটনাস্থলে যেতে হবে, সেই সীমান্ত সামরিক ঘাঁটিতে। ব্রিগেডিয়ার শর্মাও আমায় অনুরোধ জানিয়েছেন। এই জন্যে যা কিছু প্রয়োজন, এমনকি যাতায়াতের সব ব্যবস্থাও তিনি করবেন। তার মানে আরেকটা অভিযান। ভাবতেই মনের ভিতরটা খুশিতে গুনগুন করে উঠল। কিন্তু মেঘনাথ হতাশ করে বলল, না অনু, আমি বলেছি তার প্রয়োজন হবে না। তার মানে এ কেস তুই নিবি না? হ্যাঁ নেব, তবে এই কেসের তদন্ত এখান থেকেই করব, একটু অন্যভাবে। অন্যভাবে? কিভাবে মেঘনাথ? আমার ভেবাচেকা খাওয়া মুখের দিকে তাকিয়ে মেঘনাথ আমায় আরো ধাঁধায় ফেলে বলল, ব্রিগেডিয়ার শর্মাকে একটা কাজ করতে বলেছি। কি কাজ? এমন কিছু নয়, যেদিন ক্যাপ্টেন মালহোত্রা ডেড বডিটা পাহাড়ের খাদে খুঁজে পাওয়া গেছে, ঠিক সেই দিনটায় ওর সেনাঘাটির প্রতিটি সৈনিক সকাল থেকে সন্ধে পর্যন্ত কখন কি করেছে তার পূর্ণ জবানবন্দি ইন্টারনেট মাধ্যমে মেল করে যেন আমার কাছে পৌঁছে দেয়। তাদের সে বিবরণীতে যেন কোনো গোঁজামিল না থাকে। ব্যাস, তাতেই তুই? না অনুপ, আমি আপাতত আর কিছু বলবো না। শুধু এটুকু বলতে পারি, ব্রিগেডিয়ার বিক্রম শর্মা আমার প্রস্তাবে রাজি হয়েছেন। এই কথা বলে মেঘনাথ আবার ওর কম্পিউটার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিন কয়েকের মধ্যেই মেঘনাথের কাছে মেল মারফত ঘাটে সেনাদের জবানবন্দি এসে গেল। তবে 162 জনের নয়, মাত্র 12 জনের। বাকিদের অনেক জেরা করেও ওই বিশেষ দিনটায় তারা ঠিক কী কী করেছে কিছুতেই নাকি জানা সম্ভব হয়নি। তবে 12 জন জওয়ান সেই দিনটা তাদের প্রতি ঘন্টার কার্যকলাপের কথা জবানবন্দিতে জানিয়েছে। এই সঙ্গে ব্রিগেডিয়ার শর্মা একথা জানাতে ভোলেননি যে তিনি মেঘনাথের পরামর্শের মতো প্রতিজনের জবানবন্দি গোপনেই নিয়েছেন, একজনের বক্তব্য যেন অন্যজন জানতে পারে না। এরপর ব্রিগেডিয়ার শর্মা ফোন করলে মেঘনাথ বলল, ঠিক আছে, এতেই আমার চলবে। আমি দিন কয়েক বাদে আমার বক্তব্য জানাবো। আমার তো মেঘনাথের পুরো কাণ্ডটা হেয়ালি মনে হচ্ছে। এইসব জবানবন্দি থেকে কী জানতে চায় মেঘনাথ? এর উপর দেখলাম মেঘনাথ সেই 12 জনের জবানবন্দিগুলো একবার মাত্র চোখ বুলিয়ে সেগুলো ফাইলবন্দি করে রেখে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, অর্ণব, অনেকদিন দাবা নিয়ে বসা হয়নি, আয় আজ একটু দাবার ছকটা নিয়ে বসা যাক। আমি অবাক হয়ে ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও মুচকি হেসে বলল, দাঁড়া, কাঁঠালটা আগে গাছে পাকতে দে। আমি জানি এখন হাজার জিজ্ঞেস করলেও ওর কাছ থেকে উত্তর পাওয়া যাবে না। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। এবার মেঘনাথ নিজেই ব্রিগেডিয়ার বিক্রম শর্মাকে ফোন করল। মিস্টার শর্মা, সরি, একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন মিস্টার ভরদ্বাজ? হয়েছে কি, আমার কম্পিউটারে ভাইরাস ঢুকে আপনার জওয়ানদের জবানবন্দিগুলো সব মুছে গেছে। ওদের কাছ থেকে নতুন করে আর একবার জবানবন্দি নিয়ে আগের মতো মেলে পাঠিয়ে দিন। কিন্তু একটা কথা, আগের জবানবন্দিগুলো কিন্তু ওদের দেখাবেন না। ব্রিগেডিয়ার শর্মা কি বুঝলেন কে জানে, তবে তিনি রাজি হলেন। টেলিফোনের রিসিভার রেখে মেঘনাথ আমার দিকে তাকিয়ে চোখ মটকালো। অর্ণব, গাছের কাঁঠাল পাকতে আর দেরি নেই। দিন কয়েকের মধ্যে সেই 12 জনের জবানবন্দি আবারও নতুন করে পাঠিয়ে দিলেন ব্রিগেডিয়ার শর্মা। এবারে দেখলাম মেঘনাথ খুবই তৎপর হয়ে উঠেছে। দিন কয়েক যাবৎ এক নাগারে সেই 12 জন সৈনিকদের আগেকার জবানবন্দির সঙ্গে এখনকার জবানবন্দি কম্পিউটারে বসে মিলিয়ে দেখতে লাগলো। ঠিক 4 দিন বাদে মেঘনাথ ব্রিগেডিয়ার শর্মাকে ফোন করলেন। ব্রিগেডিয়ার ফোন ধরে বললেন, মিস্টার ভরদ্বাজ, বলুন কবে এখানে আসবেন? আমার তো মনে হয় একটিবার আপনার এখানে আসা খুব দরকার। আপনার কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি করব। সে প্রয়োজন আর হবে না মিস্টার শর্মা। ক্যাপ্টেন মালহোত্রার হত্যাকারীকে আমি পেয়ে গেছি। হোয়াট? পেয়ে গেছেন? বাট হাউ? ব্রিগেডিয়ার শর্মার কণ্ঠস্বর যেন ফেটে পড়ল। আচ্ছা, আগে বলুন সে কে? ল্যান্স নায়ক সুরজলাল। কি বলছেন আপনি মিস্টার ভরদ্বাজ? আপনি তো তাকে চোখেই দেখেননি। সে তো আমাদের বাহিনীর খুবই দক্ষ এবং অনুগত। আমি বলছি ব্রিগেডিয়ার শর্মা, আপনি আগে থেকে কোনো ইঙ্গিত না দিয়ে আচমকা তার সবকিছু তল্লাশি করুন। আশা করছি আমার কথা প্রমাণ পাবেন। আর ইউ শিওর মিস্টার ভরদ্বাজ? 100%। গুড লাক। দুদিন পরে ব্রিগেডিয়ার বিক্রম শর্মা ফোন করলেন। ল্যান্সলাইক সুরজলাল কিডব্যাগ তল্লাশি করে পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনীর কিছু গোপন ডকুমেন্টস আর একটি লুকোনো স্যাটেলাইট ফোন।
এই ফোন মারফত সুরেশলাল সীমান্তের ওপারে সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ রাখত। শুধু তাই নয়, তাকে জেরা করে জানা গেল ক্যাপ্টেন মালহোত্রাকে সেই খুন করেছে, কারণ ক্যাপ্টেন তাকে চিনে ফেলেছিলেন। সামরিক বিচারে ল্যান্সলাইক সুরেশলালে কোর্ট মার্শাল হলো। ক্যাপ্টেন মালহোত্রার রহস্য সমাধান হবার পর মেঘনাথকে জিজ্ঞেস করেছিলাম, তুই ঘটনাস্থলে না গিয়েও শুধু 12 জন জওয়ানের পাঠানো জবানবন্দি থেকে কি করে খুঁজে পেলি আসল অপরাধীকে? খুব সহজে বন্ধু। আচ্ছা অর্ণব, 2 মাস আগে জন্মাষ্টমীর দিনটায় সকাল থেকে রাত পর্যন্ত তুই ঠিক কি কি করেছিস এক্ষুনি বলতে পারবি? না, পারবো না। আমিও পারবো না। এইভাবে ঠিক ঠিক বলা বোধহয় কারোর পক্ষেই সম্ভব নয়। তবু এই খেলাটাই আমি খেলেছিলাম। খেলা? হ্যাঁ বন্ধু, সেনাঘাটির 162 জন জওয়ানের মধ্যে 12 জন কিছুটা স্মরণ করে বলার চেষ্টা করেছে 2 মাস আগের সেই বিশেষ দিনটিতে তাদের কার্যকলাপ। যদিও তারা অনেকটাই বানানো, 15 দিন বাদে তাদের স্মৃতি আরও দুর্বল হওয়ার কথা। তাই তাদের আগের জবানবন্দির সঙ্গে পরের জবানবন্দির মিল না থাকাটাই স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম ঘটল একজনের ক্ষেত্রে। কি ব্যতিক্রম? সৈনিক সুরজলাল 2 মাস আগে সে দিনটির প্রতি ঘন্টার বিবরণী শুধু 2 মাস পরেই নয়, আরও 15 দিন পরও হুবহু একই রকম দিয়েছে। একটা শব্দও পাল্টায়নি। এর কি অর্থ বুঝতে পারছিস অর্ণব? এর একটাই অর্থ, আমি বললাম, পুরোটাই সে বানিয়ে বলেছে এবং তার জবানবন্দি যাতে ফাঁক না থাকে এবং তাকে না সন্দেহ করা হয়, সেই জন্য সবটাই সে মুখস্থ করে রেখেছে। একদম ঠিক। আসলে তার অপরাধী মন ভেবেছিল অ্যালিবাইটা একেবারে ঠিকঠাক থাকলে তার উপরে সন্দেহ পড়বে না। কিন্তু হলো উল্টোটা, তাই তো? এই কেসটার ইনভেস্টিগেশনে আমি এই ছোট্ট মনস্তাত্ত্বিক খেলাটাই খেলেছিলাম অর্ণব। এজন্য আমায় ঘটনাস্থলে যাবারও দরকার হয়নি। সাবাস রহস্যবেদী। তবে এ তো শুধু ইনভেস্টিগেশন নয়, বলা উচিত investigation.com। মেঘনা ততক্ষণে আবার ইন্টারনেট খুলে বসে পড়েছে। শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প investigation.com। মেঘনাদ, পারিজাত, অর্ণব, অর্পণ, ব্রিগেডিয়ার শর্মা, অতনু। বিশেষ সহযোগিতায় বিদিশা গাঙ্গুলি। পরবর্তী সময় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে গল্পকথকের আসর।